আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা আপনারা সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য 3টি 4টি কিংবা 5টি ইন্টারভিউ দিয়েছেন কিংবা চাকরি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। অর্থাৎ চাকরি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে যারা একেবারে বিগিনার পর্যায়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিগিনারদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, মানে আপনারা যারা বিগিনার পর্যায়ে আছেন, তাহলে কিন্তু আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। অর্থাৎ আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা 90% বেড়ে যাবে। কারণ চাকরি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনারা যারা বিগিনার পর্যায়ে আছেন, এই বিগিনার পর্যায়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন থাকে। আর এই প্রশ্নের সঠিক সমাধানটা কিন্তু আপনার কিংবা সঠিক উত্তরটি আপনার জানা অবশ্যই দরকার। তাহলে চাকরির প্রস্তুতি নেওয়া আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। যেমন অনেকের মনে প্রশ্ন থাকে যে চাকরির জন্য আমি কোন বই, বিসিএসপির জন্য, ব্যাংক জবের জন্য কিংবা অন্য কোনো জবের জন্য কোন প্রকাশনী বই পড়ব, তারপর দ্রুত চাকরি পাওয়ার সহজ এবং সবচেয়ে সঠিক উপায় কোনটি। তারপর যেন প্রশ্ন থাকে অনেকের মাসে কয়টি চাকরির জন্য দরখাস্ত পাঠাবো। তারপর বিসিএস পিলি সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে যে বিসিএস পিলি পরীক্ষার কাট মার্কস তথা পাস মার্ক কত। এরকম আরও অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন থাকে। বিশেষ করে থাম্বনেইলে যে বিষয়টি দেখেছেন, এই প্রশ্নটি কিন্তু অনেকের থাকে, মানে চাকরি ইন্টারভিউ ফেয়ার হচ্ছে না, তদবির ছাড়া চাকরি হয় না। ঠিক আছে, এই বিষয়টি কতটুকু যৌক্তিক, মানে এই ধরনের চিন্তা ভাবনা যে করছেন, এই বিষয়টিও তুলে ধরবো। সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোথাও স্কিপ করে যাবেন না। কারণ আপনি যদি ভিডিওটি টেনে দেখেন কিংবা কোথাও যদি স্কিপ করে যান, দেখা যায় ভিডিওটির ওই পর্যায়ে কিংবা ওই সময় আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছি, কিন্তু দেখা যায় আপনি ওই অংশটুকুই টেনে গেছেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখা সম্পূর্ণ সার্থক হলো না। আপনাদের প্রথম যে প্রশ্নটি আমি তুলে ধরবো সেটা হচ্ছে মাসে কয়টি চাকরির জন্য দরখাস্ত পাঠাবো কিংবা কয়টি চাকরির দরখাস্ত পাঠালে ভালো হয়, এই বিষয়টি আমি বলবো। মাসে অন্তত পক্ষে আপনি চেষ্টা করবেন 2টো চাকরির জন্য দরখাস্ত পাঠাতে। আমাদের দেশে সাধারণত যারা চাকরির জন্য আপনারা চেষ্টা করছেন 27, 28, 29, 30 এই 4টি বৎসরই সাধারণত চাকরির জন্য বেশি চেষ্টা করা হয়, চাকরির জন্য দরখাস্ত পাঠানো হয়, ইন্টারভিউ দেওয়া হয়। সেজন্য আপনি যদি মাসে 2টো করে যদি চাকরির দরখাস্ত পাঠান, তাহলে দেখা যাবে 5 থেকে 6 মাস পরে আপনি প্রতি মাসেই 2টো কিংবা একটি চাকরি ইন্টারভিউ আপনি দিতে পারছেন। আর ফলে এরকম ধারাবাহিক চাকরি ইন্টারভিউ দিতে থাকলে আপনি কিন্তু নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারবেন এবং একটা পর একটা যখন ইন্টারভিউ দিতে থাকবেন, আপনার কিন্তু ইন্টারভিউগুলো ভালো হবে, আপনার স্কোর বেড়ে যাবে এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি যদি চাকরির দরখাস্ত কম পাঠান, ফলে আপনার চাকরি ইন্টারভিউ কম দেওয়া হবে, নিজের মধ্যে ভুল ত্রুটি বেশি থেকে যাবে, চাকরির স্কোরে আপনার যে মার্ক কম থাকবে, ফলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সেজন্য চেষ্টা করবেন প্রতি মাসে অন্তত পক্ষে 2টো চাকরির দরখাস্ত পাঠাতে। দ্বিতীয় যে প্রশ্ন, বিসিএস সংক্রান্ত একটি প্রশ্ন অনেকেরই থেকে থাকে কিংবা আপনারা করে থাকেন যে বিসিএস পিলি পরীক্ষার কাট মার্কস তথা আপনারা অনেকে যেটাকে পাস মার্কও বলে থাকেন, এটি কত। এটি মূলত নির্ভর করে, যেমন মনে করেন এবারের বিসিএস পরীক্ষায় 20,170 জনকে বিসিএস পিলিতে টেকানো হয়েছে, পাস করানো হয়েছে। তাহলে 20,170 নম্বর প্রার্থী যে মার্ক পেয়েছে, মানে সর্বশেষ প্রার্থী যে মার্ক পেয়েছে 20,170 নম্বরের যে প্রার্থী আছে, সেটি হলো এবারের বিসিএস পিলি পরীক্ষার কাট মার্কস তথা আপনারা যেটাকে পাস মার্ক বলে থাকেন। যেমন মনে করেন এবারে বিসিএস প্রিলি পরীক্ষায় 20,170 নম্বর প্রার্থী 116 মার্ক পেয়েছে কিংবা 115 মার্ক পেয়েছে, তাহলে এই 115 মার্কই হলো এবারে বিসিএস প্রিলি পরীক্ষার কাট মার্কস তথা আপনারা যেটাকে পাস মার্ক বলে থাকেন। কাট মার্কস সাধারণত 115 থেকে 120 এর মধ্যেই হয়ে থাকে কিংবা 125, মানে 110, 15, 20, 25 এর মধ্যেই হয়ে থাকে, বিশেষ করে 115 থেকে 120। দ্বিতীয় যে প্রশ্ন আপনাদের, সেটি হচ্ছে ব্যাংক জব ও বিসিএস পিলির জন্য কিংবা এই জাতীয় জবের জন্য কোন জব সলিউশন বই সবচেয়ে ভালো। দেখুন, বাজারে অনেক ধরনের প্রকাশনীর অনেক ধরনের বই আছে, কিন্তু আপনাকে যে কোনো একটি বই পড়তে হবে। আপনি যদি 2 থেকে 3টি বই একসাথে কিনেন, তাহলে কিন্তু আপনার ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না। যে কোনো একটি ভালো প্রকাশনী, যে কোনো একটি বই আপনার এক্ষেত্রে পড়তে হবে। এক্ষেত্রে প্রফেসর জব সলিউশন, ওয়াকল জব সলিউশন কিংবা রিসেন্ট জব সলিউশন, এই বইগুলি বর্তমানে ভালো চলছে এবং এই বইগুলি বর্তমানে ভালো মানের। আপনি এর থেকে যে কোনো একটি বই
কিনতে পারেন। চতুর্থ যে প্রশ্ন, যেটি আপনারা অনেকেই করে থাকেন কিংবা অনেকেই মনে মনে ভেবে থাকেন যে দ্রুত চাকরি পাওয়ার কার্যকর এবং সঠিক উপায় কোনটি? দেখুন, দ্রুত চাকরি পাওয়ার কার্যকর এবং সঠিক উপায় অবশ্যই আছে। তবে চাকরি পাওয়ার জন্য যেহেতু প্রত্যেক প্রার্থীকেই একটি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, সেজন্য আপনাকে কিন্তু পরিশ্রম করেই চাকরি পেতে হবে। কিন্তু পরিশ্রম করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বুদ্ধিদীপ্তভাবে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করতে হবে। নির্দিষ্ট একটি পরিকল্পনার মাধ্যমে পরিশ্রম করতে হবে, তাহলে আপনার ওই পরিশ্রমটি সার্থক হবে। এক্ষেত্রে আমি প্রথম যে টিপসটি আপনাকে দেব সেটি হচ্ছে প্রশ্ন ব্যাংক। আপনি যে কোনো একটি ভালো প্রশ্ন ব্যাংক কিনে আপনি বিগত 10 থেকে 12 বছরে যত প্রশ্ন এসেছে আপনি সর্বপ্রথম এটি কমপ্লিট করবেন। আমরা গবেষণা করে দেখেছি, কিংবা আপনি নিজেও যদি একটু গবেষণা করেন, যাচাই বাছাই করেন, তাহলে আপনি দেখবেন বিগত 10 থেকে 12 বছরে সরকারি পরীক্ষায় যত প্রশ্ন এসেছে, বিশেষ করে ওই মন্ত্রণালয়ে কিংবা ওই অধিদপ্তরে, ওইখান থেকে 60 থেকে 70% প্রশ্ন করা হয়। সেজন্য প্রথমেই আপনি প্রশ্ন ব্যাংক থেকে 10 থেকে 12 বছরের প্রশ্ন উত্তর সবার আগে সমাধান করবেন, সবার আগে কমপ্লিট করবেন। দ্বিতীয় যে বিষয়টি, এটি হচ্ছে রিভিশন। আপনি যতটুকুই পড়া পড়বেন সপ্তাহে 2 দিন শুধু রিভিশন দেওয়ার জন্যই রাখবেন। অনেকেই দেখা যায় যে একের পর এক নতুন পড়া পড়ে, রিভিশন দেওয়ার প্রতি অনীহা থাকে কিংবা রিভিশন কম দেওয়া হয়। রিভিশন যদি আপনি কম দেন, রিভিশন যদি না দেন, তাহলে কিন্তু আপনি পিছনের পড়া ভুলে যাবেন। ফলে আপনি যে পেছনের পড়াগুলো কিংবা যে পড়াগুলো আপনি কষ্ট করে পড়েছিলেন, চাকরি দেওয়ার সময় কিন্তু ওই উত্তরগুলো সঠিকভাবে ভালোভাবে দিতে পারবেন না। সেজন্য কিন্তু আপনাকে রিভিশন দেওয়ার প্রতি খুবই লক্ষ্য রাখবেন। অনেকেই কিন্তু এই বিষয়টির প্রতি অনীহা দেখা যায়, যার জন্যই চাকরিতে ভালো স্কোর পায় না এবং চাকরি পাওয়ার সম্ভাবনাও কমে যায়। তৃতীয় যে টিপসটা আমি আপনাকে দেব সেটি হচ্ছে বেসিকটা আপনাকে স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং করার চেষ্টা করুন, কারণ আপনি দেখবেন চাকরিতে কিন্তু বেসিক বিষয়ের উপরেই বেশি প্রশ্ন করা হয়। সেজন্য আপনি বেসিকটাকে, মানে আপনার ভিত্তিটাকে আপনি মজবুত করুন, বেসিকটাকে স্ট্রং করবেন। যতদূর সম্ভব বেসিক স্ট্রং করতে পারবেন, আপনি কিন্তু চাকরিতে মার্কসও তত বেশি পাবেন। চতুর্থ যে প্রশ্ন, এটি হচ্ছে ব্যাংক জব সংক্রান্ত, যে ব্যাংকের কর্মকর্তাদের বেতন স্কেল কত, কিনা ব্যাংকে চাকরির বেতন স্কেল কত। দেখুন, ব্যাংকে গ্রেড 1 থেকে শুরু করে গ্রেড 10 পর্যন্ত 10টি গ্রেড থাকে, মানে বেতনের 10টি গ্রেড থাকে। এর মধ্যে গ্রেড 1-এর কর্মকর্তারা 78,000 টাকা, মানে সাধারণত 78,000 টাকা বেতন পান। গ্রেড 2-এর কর্মকর্তারা 63,000 থেকে শুরু করে 76,490 টাকা বেতন পান। ঠিক এমনই করে গ্রেড যত বাড়তে থাকে বেতন স্কেল তত কমতে থাকে। সর্বশেষ গ্রেড 10-এর কর্মকর্তারা 22,000 থেকে শুরু করে 31,490 টাকা পর্যন্ত বেতন পান। এছাড়াও যদি আপনার ব্যাংক জব সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে ব্যাংক জব প্রিপারেশন এবং সাজেশনমূলক যদি কোনো প্রশ্ন থাকে, যেমন ব্যাংক জবের জন্য কোন বই পড়ব, ব্যাংকের প্রিলি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন, কিংবা পরীক্ষা দেওয়ার যে মান বন্টন কিংবা পরীক্ষা দেওয়ার যে সিলেবাস, এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমি কিন্তু এই ব্যাংক জব সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করেছি। আপনি উপরের আই বাটনে টাচ করে ভিডিওটি আপনি দেখতে পাবেন, কিংবা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে টাচ করে আপনি ভিডিওটি দেখতে পাবেন। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু ব্যাংক জব সংক্রান্ত আপনি অনেক কিছু জানতে পারবেন, মানে ব্যাংক জবের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কিন্তু অনেক উপকার হবে। পঞ্চম যে প্রশ্ন, সেটি হচ্ছে সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকদের বেতন কত। সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকগণ 13তম গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকেন। এক্ষেত্রে তাদের মূল বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। 11,000 টাকা মূল বেতন, এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা পেয়ে থাকেন। ষষ্ঠ যে প্রশ্ন, এটি হচ্ছে সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন কত। দেখুন, সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকগণ গ্রেড 11 অনুযায়ী বেতন পেয়ে থাকেন। এক্ষেত্রে তাদের মূল বেতন হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা। সপ্তম যে প্রশ্ন, এটি হচ্ছে সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষকগণ কত টাকা বেতন পান। সরকারি স্কুলের সহকারী শিক্ষকগণ 10ম গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকেন। এক্ষেত্রে তাদের মূল বেতন 16,000 টাকা, তার সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা পেয়ে থাকেন। যে প্রশ্ন, এটি হচ্ছে এমপিভুক্ত স্কুল শিক্ষকগণ কত টাকা বেতন পেয়ে থাকেন। এমপিভুক্ত স্কুল শিক্ষকগণ মূল বেতন, মানে এমপিভুক্ত স্কুল শিক্ষকদের মূল বেতন
12,500 টাকা তারা মূল বেতনটা পেয়ে থাকেন। তার সাথে বাড়ি ভাড়া 1,000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা পেয়ে থাকেন। এক্ষেত্রে তাদের মূল বেতনটা দাঁড়ায় 14,000 টাকা। এর সঙ্গে তারা স্কুল ভিত্তিক কিংবা স্কুল অনুযায়ী 2,000, 3,000 কিংবা 4,000 টাকা স্কুল থেকে একটা প্রতি মাসে সম্মানী পেয়ে থাকেন। সর্বশেষ যে প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি চাকরি প্রার্থী বিগিনার পর্যায়ে একজন চাকরি প্রার্থীর মনে প্রায় এসে থাকে, আর এটি হচ্ছে, আমার কি চাকরি হবে? ইন্টারভিউ ফেয়ার হচ্ছে না, তদবির ছাড়া কিংবা ঘুষ ছাড়া চাকরি হয় না। দেখুন, এটি আপনার একটা ভুল চিন্তাধারা। কারণ আপনি মনে করেন কোনো একটি পদে 10 জন নেওয়া হবে, এই 10 জনের মধ্যে আপনি কি মনে করেন 10 জনই তদবির দিয়ে কিংবা ঘুষ দিয়ে চাকরিতে যোগদান করবে? এটি কিন্তু কখনোই সম্ভব না। বর্তমান বাজারে চাকরি পাওয়ার জন্য মানে কেউ যদি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতে চায় কিংবা তদবির করে, বিশেষ করে ঘুষ দিয়ে, আপনি যেটি মনে মনে ভাবছেন, এক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকা বর্তমান বাজারে ঘুষ দিতে হয়। এখন আপনি বলেন, এই ঘুষ দেওয়ার সামর্থ্যটি মানে এত মোটা অঙ্কে, এত বড় অঙ্কের একটি টাকা কয়জনের আছে? আর অনেকে এই ঘুষ দিতে গিয়েও প্রতারিত হচ্ছেন, মানে যাকে দেওয়া দরকার তাকে না দিয়ে অন্য আরেকজন চিটারকে, অন্য একজন বাটপারকে দিয়ে দিচ্ছেন, সে তার টাকাটা হাতিয়ে নিচ্ছে। সেজন্য বর্তমান বাজারে এত মোটা অঙ্কের টাকা দেওয়া, যেক্ষেত্রে আপনার 10টি পদ রয়েছে, মানে একটি পদে 10 জনকে নেওয়া হবে, সেক্ষেত্রে বড়জন 1জন কিংবা 2জনই এত মোটা অঙ্কের একটা ঘুষ দেওয়ার হয়তোবা সামর্থ্য আছে। বাদবাকি 8টা পদে কিন্তু ফেয়ার, বাদবাকি ওই পদে যে আরও 8 জন যোগদান করবেন, তারা কিন্তু ফেয়ার হিসেবেই যোগদান করবেন। সেজন্য আপনাকে কিন্তু ওই 8 জনের মধ্যে থাকার জন্যই চেষ্টা করতে হবে। এই জন্যই চাকরির জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর আপনি যদি মনে করেন, যেমন এটি অনেকে ভাবে যে তদবির চলছে, ঘুষ চলছে, তাহলে এই জাতীয় নেগেটিভ চিন্তাধারা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি চাকরির জন্য সঠিক প্রিপারেশন নিতে পারবেন না, ফলে কিন্তু আপনার চাকরিও হবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনি চিন্তাধারা ঠিক আছে, তদবির কিংবা ঘুষ তো কিছু চলেই, তবে এটি ওই যে বললাম যে একটি পদে 10 জন নেওয়া হবে, এটি কিন্তু ওই 10 জনের ক্ষেত্রে না, বরঞ্চ 1জন কিংবা 2জন, কিংবা কোনো কোনো মন্ত্রণালয় কোনো পদে 3 জন কিংবা 5 জন নেওয়া হবে। হয়তো দেখা গেছে যে ওইখানে একজনও এই কাজটি করেনি, তদবির করেনি কিংবা ঘুষ দেয়নি। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।